This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের এই ব্রিগেড সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কিনা? খেটে খাওয়া মানুষের ব্রিগেড, নেংটি পড়া মানুষের ব্রিগেড, কৃষকের ব্রিগেড, শ্রমজীবী অংশের মানুষের ব্রিগেড, যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। আমাদের ব্রিগেড আজকের এখানে সারা দেশের শ্রমজীবী মানুষকে বেঁচে থাকার একটা বার্তা দেবে এই ব্রিগেড। নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে আছেন, যেদিন থেকে ক্ষমতায় এলেন সেদিন থেকে আমরা কি দেখছি আমাদের দেশে? সবচাইতে বেশি বেকারের জন্ম হলো এই সময়কালের মধ্যে, সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময়, আর সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। অর্থাৎ যারা কলে কারখানায় কাজ করত তারা কাজ হারিয়েছে, মা বোনেদের ইজ্জত অনিশ্চিতের জায়গায় গেছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে তারা পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখতে ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই রাজত্বে হয়েছে। পার্লামেন্টে এদের জন্য আলোচনা হয় না, বিধানসভায় এদের জন্য আলোচনা হয় না। পার্লামেন্ট আর বিধানসভায় আলোচনা হয় ওদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায়। আর যাদের জন্য যে দেশটা, যাদের জন্য সমাজ, যারা এই সমাজটাকে আগলে রেখেছে তাদের জন্য কোনো আলোচনা নেই। কি ছিল আমাদের রাজ্য? আমরা যখন প্রথমে ক্ষমতায় এলাম 1977-78 সালে, জরাজীর্ণ রাজ্য ছিল, হাড় কোটা ছিল, গোনা যেত কটা স্কুল, কটা পাঠশালা, কটা বিল্ডিং। আজকের কটা স্কুল আছে গুনতে পারবেন? কেন এত স্কুল? আসলে আমরা প্রথমেই বুঝেছিলাম আমাদের গাঁয়ের মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ তারা সবাই বুঝেছিল আমাদের যে সময়টা ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই করে নিতে হবে। আমার সম্পত্তি আছে, জমি আছে, আমার শ্রম আছে, গতর আছে, তা দিয়ে আমাকে খাদ্যে নিজেকে স্বনির্ভর হতে হবে। তাই সেদিনকার বামফ্রন্টের নেতারা বললেন ওই জমি দিতে হবে গরিবদের, গরিব চাষিদের। জোরদার জমিদারদের আল ভেঙে দাও, জমি দাও গরিবদের। গরিবরা জমি পাওয়ার পর সেই খোঁড়া জমিতে, সেই নোনা জমিতে নিজের গতর দিয়ে মোরা জমিতে সোনার ফসল ফলিয়ে আমাদের পিছিয়ে পড়া রাজ্য 1 নম্বর জায়গা দখল করলো সারা ভারতবর্ষ জুড়ে। এর জন্য হকদার হচ্ছেন আজকের আপনারা যারা বসে আছেন। সেই গতর সর্বস্ব মানুষ দিন আনে দিন খান, তাদের জন্যে আজকের রাজ্য এত সম্মান পেয়েছে। সেই লোকগুলো আজকের কাজ পায় না, সেই লোকগুলোর কাজের কোনো গ্যারান্টি নেই, সেই লোকগুলো কাজের কোনো নিশ্চয়তা নেই। দেশ স্বাধীন হয়ে 78 বছর অতিক্রম করলাম, কিন্তু এই গরিব গুরব লোক যারা আজকে দেশটাকে আগলে রাখে, সমাজটাকে আগলে রাখে, তাদের কাজের নিরাপত্তার জন্যে, কাজের গ্যারান্টির জন্যে পার্লামেন্টে আলোচনা হয় না, বিধানসভায় আলোচনা হয় না। তাই আমরা ঠিক করলাম আমাদের একটা কাজ করে যেতে হবে। একটা আইন চাই গরিবদের জন্যে, একটা আইন, যে আইনে সারা দেশের গরিব মানুষ কাজ পাবে, সেই আইন করতে হবে। তার জন্য লড়াই। পার্লামেন্টে 62 জন এমপি, আমরা বাইরে। পশ্চিমবঙ্গ থেকে স্লোগান উঠলো সব গরিব খেটে খাওয়া অংশের মানুষকে, মেহনতি করা মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। আমাদের রাজ্য সহ গোটা দেশের গরিবদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের, কৃষকদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের। আর তোমাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের ভিতরে যতক্ষণ না গরিবদের 100 দিনের কাজের আইন তৈরি হবে ততদিন তোমরা লড়ে যাবে। যতদিন না এ লড়াই সফল হবে ততদিন এ লড়াই চলতে থাকবে। অনেক লড়াই সংগ্রাম, রক্ত ঝরা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই আইন আপনারা প্রতিষ্ঠা করেছেন। এখানে যারা এসেছেন হকদার হচ্ছেন আপনারা। আপনাদের এই লড়াইয়ের জন্যে ভারতবর্ষের অন্য রাজ্য আপনাদেরকে স্যালুট জানায়। পশ্চিমবঙ্গের এই লড়াইয়ের জন্যে, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী মানুষের লড়াইয়ের জন্যে আজকের 100 দিনের কাজ আমরা পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের হলেও সারা দেশে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গে কাজ নেই। আবার নরেন্দ্র মোদী
সারা দেশে গরিব মানুষ যাতে কম কাজ পায় তার জন্য প্রত্যেক বছর এই প্রকল্পে টাকা কমায়। আবার বলে আমরা গরিবের সরকার, আমরা আদিবাসীর লোক, আদিবাসীদের বন্ধু। কিন্তু আমরা দেখতে পাই এই নরেন্দ্র মোদীরা পার্লামেন্টে আইন পাশ করে আদিবাসীদের জমি লুট করে নেয়, আদিবাসীদের রাষ্ট্রপতি করে ওই দ্রৌপদী মুর্মুর কলমে সই করিয়ে নিয়ে গোটা দেশের আদিবাসীদের জমি লুট করা হচ্ছে। আজকের পাহাড় কর্পোরেটদের হাতে, জঙ্গল কর্পোরেটদের হাতে, আদিবাসীরা খোলা আকাশের নিচে। এর জন্যে পার্লামেন্টে কোনো আলোচনা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের 100 দিনের কাজের লড়াই। আমরা বলছি ওটা 100 দিন না, ওটা 200 দিন করো, আইনে সুযোগ আছে। ওটা 200 টাকা নয়, 250 টাকা নয়, ওটাকে 600 টাকা মজুরি দাও। 600 টাকা মজুরি দিলে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ কাজ পাবে। পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে, আর পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা স্কুলে যাবে, পঠন পাঠন হবে, দেশটা জানবে, দুনিয়াটা জানবে, পঞ্চায়েতরা জানবে। সেই জন্যই লেখাপড়া দরকার, ওটাকেই আটকাতে হবে। গরিবরা, নেংটি পড়া লোকেরা যত কম জানবে, আমি তত বেশি দিন টিকে থাকতে পারবো। তাই ওদেরকে পিছনের দিকে রাখতে হবে, ওদেরকে এগোতে দিলে হবে না। তাই শিক্ষার উপরে আক্রমণ করো, অধিকারের উপরে আক্রমণ করো। যে শিক্ষা বামপন্থীরা দিয়েছিল ওই শিক্ষা তামাদি করে দাও। হাজার হাজার স্কুল করেছে, ওই স্কুল বন্ধ করে দাও। এখন স্কুল বন্ধের তালিকা এসেছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে? কোথায় যাবে এরা? কোথায় লেখাপড়া শিখবে? সুযোগ নেই। সুযোগ একটা আছে, যদি আমরা 100 দিনের কাজটা আদায় করে নিতে পারি, তাহলে এই 100 দিনের কাজের মধ্য দিয়ে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আবার লেখাপড়ার মুখ দেখবে। গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তানের জন্ম আবার কমে যাবে। এই 100 দিনের কাজের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক আছে। সেই 100 দিনের কাজটা বন্ধ কেন? মমতা ব্যানার্জি চুরি করেছে, তার লোকেরা টাকা লুট করেছে, তাই নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না। নরেন্দ্র মোদীর আইনে বলা আছে, 100 দিনের কাজের আইনে 3 মাসের বেশি কাজ বন্ধ করা যায় না। কিন্তু নরেন্দ্র মোদী আইন না মেনে 3 বছরের বেশি কাজ বন্ধ করে রেখেছে। আলোচনা হয়, জমি লুট করার চক্রান্ত করছে। মুর্শিদাবাদের মতন জায়গাতে গিয়ে যে জেলার মানুষ, যে জেলার শ্রমজীবী অংশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে এক পথে চলে, ওই জেলার উন্নয়ন করেছে, সেখানে দাঙ্গা বাঁধাতে হবে। কারণ ওখানকার গরিবরা জোট বাঁধছে, ওরা জোট বাঁধলে আমি টিকতে পারবো না, তাই যেন তেন প্রকার দাঙ্গা চাই। এটাই হচ্ছে দেশ যারা চালাচ্ছে। আর আমাদের রাজ্যে যারা চালাচ্ছে তারাও তাদের সঙ্গে একই সঙ্গে সুর মিলিয়ে চলছে। ইনি বলছেন এই 100 দিন বন্ধ হয়ে যাক, আমার দরকার নেই, আমার ক্ষমতা আছে, আমি গরিবের বন্ধু, আমি কর্মশ্রী চালু করব। যে কর্মশ্রীর কোনো সুযোগ নেই কাজ করার, কর্মশ্রীতে কোনো বাজেট নেই, কোনো টাকা নেই, অথচ কর্মশ্রী নিয়ে গোটা রাজ্য জুড়ে একেবারে বিরাট ঘটা করে প্রকল্প চালু করছে। ভাবটা এরকম দেখাচ্ছে 100 দিনে কাজ না থাকলেও গোটা রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ পেয়ে যাবে। ওদের হিসেবে আমাদের 1 কোটির বেশি জব কার্ড আছে, এত লোককে তিনি কাজ দিয়ে দেবেন, কখনোই সম্ভব। টাকা নেই, তিনি উৎসব করছেন, কর্মশ্রী চালু করছেন। আসলে কীরকম জানেন? গল্পটা আছে না, ওই হাটকুড়ার বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা। হাটকুড়া লোক, তার বেটা নেই, তার আবার প্যান্টের মাপ দিতে গেছে। মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই। 100 দিনের কাজ না বাদ দিয়ে, সেটা বন্ধ করে দিয়ে আজকের কর্মশ্রী চালু করতে চাইছে। গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষকে সে বোকা বানাতে চায়। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে, আমি বিশ্বাস করি গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ সহ যে সমস্ত বন্ধু আজকের এই ব্রিগেডে এসেছেন, আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন। এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতন আরও মন তৈরি করতে হবে। গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা বুথে আন্দোলন চাই। আন্দোলন করার মধ্য দিয়ে আমার 100 দিনের কাজ যাতে আদায় হয়, আন্দোলন করার মধ্য দিয়ে আমার লক্ষ্মী ভাণ্ডার সব মায়েরা যাতে পায়, তার জন্য লড়াই সংগ্রামে জারি থাকবে। আমার প্রাপ্য জমি, যে জমি আমি পেয়েছিলাম বামফ্রন্টের সময়, সেই জমি যাতে লুট করতে না পারে, তার জন্য
আন্দোলন জারি রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের পাশের জেলা হুগলিতে 172 জন চাষি, তাদের কাগজ থাকা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন গিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ জেগেছে। গোটা রাজ্যের মানুষ জেগেছেন। গোটা রাজ্যের মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে, গোটা ভারতবর্ষের খেটে খাওয়া অংশের মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই জন্য আজকের আপনাদের এই উপস্থিতি গোটা দেশকে, খেটে খাওয়া অংশের মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে আজকের আপনাদের এই উপস্থিতি। সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। লাল ঝান্ডাকে আপনার ঊর্ধ্বে তুলে ধরুন। লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে আপনার ছেলের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা বোনেদের ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে না। লাল ঝান্ডার মিছিলটা হলে আর স্কুল খোলা বন্ধ হবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে 100 দিনের কাজ আদায় হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার আমরা হাসি মুখে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যটাকে এই দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।